আপনি কি জামাতের রাজনীতি খেয়াল করেছেন? বিশেষ করে গেল কয়েক মাসে সেখানে আসলে তেমন কোনো অভিনয় নেই, ভনিতা নেই, অনেকটাই খোলামেলা। সমালোচকরা অবশ্য বলে থাকেন যে জামাত বর্তমান সরকারের আমলে এক ধরনের সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে আমরা যেটা দেখতে পাই যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে, আমি তো বলবো একদম প্রথম দিন থেকেই জামাত তার অবস্থান পরিষ্কার করেছে। দলটি বলেছে যে আগে গুরুত্বপূর্ণ সংস্কার হবে এবং তারপর নির্বাচন হবে। অর্থাৎ সরকারকে সময় দেওয়ার পক্ষে জামাত, এবং কোন রকম তাড়াহুড়া নেই। এবং বিএনপির সঙ্গে এখানে আসলে জামাতের মূলত দূরত্বটা তৈরি হয়। আমরা যেটা জানি যে 5ই আগস্টের পর যে ছাত্র নেতারা, তাদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্বের একাধিক বৈঠক হয়েছিল। সেখানে বিএনপির পক্ষ থেকে 3 মাসের মধ্যে একটা নির্বাচনের কথা প্রাথমিকভাবে বলা হয়েছিল। পরে অবশ্য সেটা 6 মাস, এবং আমরা যেটা পরে দেখেছি যে একটা যৌক্তিক সময়ের কথা বলা হয়েছে। কিন্তু এখন যেটা সর্বশেষ দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, তিনি সেখানে বললেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিএনপির সেক্রেটারি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকটা পরিষ্কারভাবে এতে হতাশা ব্যক্ত করেছেন, এবং বিএনপির অন্য নেতারাও আসলে এ নিয়ে অনেকটা হতাশ। কিন্তু জামাত আসলে অনেকটা স্বাগতই জানিয়েছে এই ঘোষণাকে। তাহলে যেটা বলছিলাম যে নির্বাচনের সময় নিয়ে জামাতের সঙ্গে মানে বিএনপির যে এক ধরনের দূরত্ব, সেটা আরো বাড়ছে, এবং যথারীতি জামাত সরকারকে সময় দেওয়ার পক্ষে। এই যখন অবস্থা, তখন আসলে জামাত মূলত দুটি বিষয়ের দিকে খুব খেয়াল রাখছে, আমি যেটা বুঝতে পারি। সেটা হলো, একটা হচ্ছে গিয়ে দলটির নিবন্ধন সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের আমলে উচ্চ আদালতের রায়ে জামাতের নিবন্ধন বাতিল হয়, এবং সে নিবন্ধন জামাত এখনো ফিরে পায়নি। যদিও দলটি এখন পুরোদমে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে, এবং এতে সংবিধানে বা আইনে কোনো বাধাও নেই। কারণ আইন অনুযায়ী আপনার নির্বাচন করতে নিবন্ধন লাগবে, কিন্তু আপনি রাজনৈতিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোনো রকম নিবন্ধনের প্রয়োজন নেই। এটা একটি সাংবিধানিক অধিকার। আরেকটি বিষয় আমরা দেখছি যে জামাতের প্রভাবশালী নেতা এটি মাজহারুল ইসলাম মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত ট্রাইব্যুনালে তার সাজা হয়েছিল, এবং সে সাজার বিরুদ্ধে এখন আপিল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এ দুটি ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত কি আসে সে ব্যাপারে জামাতের মধ্যে এক ধরনের উদ্বেগ রয়েছে, এবং সে ব্যাপারে জামাত খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এবং জামাতের কোনো নেতা এটাও মনে করেন যে এসব ইস্যুতে সরকারের সঙ্গে কেউ কেউ জামাতের দূরত্ব তৈরি করতে চায় কিনা, সেটাও খুব বিবেচ্য বিষয়। একবার আমরা দেখেছিলাম যে এটি মাজহারুল ইসলামের মুক্তির ইস্যুতে জামাতের যে আমির, তিনি অত্যন্ত কড়া অবস্থান নিয়েছিলেন তিনি, এবং এমনকি স্বেচ্ছায় কারাবরণের একটা কর্মসূচিও দিয়েছিলেন। পরে অবশ্য সেটা স্থগিত করা হয়। এ দুটি সিদ্ধান্তের উপর জামাতের আগামী দিনের রাজনীতির আরো কিছু বিষয় আসলে ডিপেন্ড করছে। কারণ আমি যতদূর জানি যে মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য বা সিদ্ধান্তের জন্য জামাতের পক্ষ থেকে অবস্থান পরিষ্কার করে একটা বিবৃতি দেওয়া হতে পারে। জামাতে যারা উদারপন্থী হিসেবে পরিচিত, তারা মনে করেন যে এই ব্যাপারে এখনো সুযোগ রয়েছে অবস্থান পরিষ্কার করার। যদিও তাদের বক্তব্য হচ্ছে পরিষ্কার যে তারা বা জামাত নেতারা কোনো ধরনের মানবতা বিরোধী অপরাধে বা ফৌজদারি অপরাধে জড়িত নন। তবে সেই সময় তাদের যে রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা সঠিক না ভুল ছিল, সে ব্যাপারে তারা অবস্থান পরিষ্কার করতে পারেন এবং এক ধরনের দুঃখ প্রকাশ করতে পারেন। কিন্তু সেই সিদ্ধান্তে পৌঁছানোর আগে তারা যথারীতি ওই যে নিবন্ধন এবং আজহারুল ইসলামের ব্যাপারে কি ঘটে সে ব্যাপারে তারা অপেক্ষা করবেন। আরেকটা বিষয় অবশ্য মানে প্রশ্ন রয়ে যায় যে যদি কোনো কারণে জামাত নিবন্ধন ফিরে না পায়, তাহলে দলটির কি হবে। যেটা অবশ্য আমি পরিষ্কার করেই বলতে পারি, এটি তো আদালতের বিচারাধীন বিষয় এবং আদালতই সিদ্ধান্ত দিবে। কিন্তু জামাতের নেতারা এই ব্যাপারে কনফিডেন্ট যে তারা নিবন্ধন ফিরে পাবেন। এবং জামাতে এক ধরনের বিকল্প প্রস্তুতিও কি আছে, সেটা অবশ্য নাই বললেই চলে। তবে জামাত নেতাদের নিয়ে গঠিত একটি দল এরই মধ্যে নিবন্ধন পেয়েছে। সব মিলিয়ে বাংলাদেশে আগামী দিনে জামাতের রাজনীতি কোন পথে পরিচালিত হবে, সরকারের সঙ্গে জামাতের সম্পর্ক কেমন যাবে, এবং জামাতের কৌশল কি হবে, সেটা বহুলাংশে নির্ভর করছে সুপ্রিম কোর্টের এই দুটি সিদ্ধান্তের উপর। যে কারণে জামাত এ ব্যাপারে তার পুরো দৃষ্টি নিবদ্ধ রেখেছে। আজকের আলোচনা এখানেই শেষ করছি।